যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ১০০ দিনের শাসন আমলে যেসব নির্বাহী আদেশ সই করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল আমেরিকার সামুদ্রিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ নির্মাণ দক্ষতার অভাব এবং বেসামরিক জাহাজ নির্মাণে প্রায় সম্পূর্ণ অক্ষমতা, এই বিষয়টি এখনও ওয়াশিংটনের বিরল দ্বিপাক্ষীয় ঐকমত্যের একটি বিষয়। এই সমস্যার সমাধানে ট্রাম্প প্রশাসন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর অধীনে একটি নতুন দপ্তর মেরিটাইম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি অফিস চালুর মাধ্যমে ১৯টি নির্দিষ্ট নীতির উদ্যোগ ঘোষণা করে। ট্রাম্প শিপ বিল্ডিংকে বরাবরই তার অর্থনৈতিক ও বাণিজ্যিক দর্শনের কেন্দ্রবিন্দু হিসেবে দেখেছেন। অতীতেও অবশ্য বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তার নামে বাণিজ্য নীতিকে কাজে লাগিয়েছেন। ট্রাম্প এটিকে উল্টোভাবে প্রয়োগ করেছেন, অর্থাৎ বৃহৎ প্রতিরক্ষা শিল্প প্রকল্পকে ব্যবহার করেছেন অর্থনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈশ্বিক সামুদ্রিক শিল্পে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক সুবিধা নেই বললেই চলে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা বরফভেদী বা আইস ব্রেকার জাহাজ নির্মাণে। এই ধরনের জাহাজ আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবং আর্কটিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির বিরুদ্ধে কাজ করে। এছাড়া আলাস্কার উপকূলে যুক্তরাষ্ট্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে থাকা জ্বালানি সম্পদ এবং মৎস্য আহরণ নিশ্চিত করতে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ধার তৎপরতা চালাতে এই জাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে ১৯৭০-এর দশকে তৈরি পোলার স্টার এবং ১৯৯০-এর দশকে তৈরি বৈজ্ঞানিক গবেষণা কাজে ব্যবহৃত হিলি নামের দুটি বরফভেদী জাহাজ রয়েছে। একটি পুরনো ও প্রায় অকেজো, আর অন্যটি যুদ্ধ উপযোগী নয়। যে বেসামরিক জাহাজ স্টোরিজকে এই কাজে যুক্ত করার কথা ছিল, সেটিও এখনও প্রায় সংস্কারের অপেক্ষায়। ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন প্রায় ৪০টি নতুন বরফভেদী জাহাজ নির্মাণের পরিকল্পনার কথা। তবে এই ঘোষণাটি এসেছে এমন এক সময় যখন তিনি কানাডার বিরুদ্ধে নোংরা বাণিজ্য চর্চার অভিযোগ তুলেছেন। অথচ এই বরফভেদী জাহাজ নির্মাণে কানাডা এবং ফিনল্যান্ডই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। ইতোমধ্যে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও কানাডার মধ্যে আইস প্যাক্ট নামে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মাধ্যমে যৌথভাবে বরফভেদী জাহাজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এমন একটি ভূমিকা নিতে হতে পারে যেটি দেশটি অতীতে কখনোই নেয়নি, যা একটি জুনিয়র ইন্ডাস্ট্রিয়াল পার্টনার হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই তার প্রতিরক্ষা পণ্যের মাধ্যমে বাণিজ্য ও নিরাপত্তা লাভ করে এসেছে। যেমন F-35 যুদ্ধবিমান প্রকল্পে ২০টিরও বেশি দেশ যুক্ত হয়ে বিমানের একক মূল্য ছাড় পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা জোটে নিজেদের যুক্ত করেছে। আবার অকাস চুক্তিতে অস্ট্রেলিয়া পরমাণু সাবমেরিন নির্মাণ সক্ষমতা অর্জনের জন্য $৩ বিলিয়ন বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের জাহাজ কারখানায়। কিন্তু আইস প্যাক চিত্রটি উল্টো। এখানে যুক্তরাষ্ট্রকেই ফিনল্যান্ড এবং কানাডার কাছ থেকে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং উৎপাদন সক্ষমতা নিতে হচ্ছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, মিত্র দেশের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগে উৎসাহিত করতে হবে। তবে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও চাকরির প্রতিটি দাবি শেষ পর্যন্ত নির্মাণ ব্যয় বাড়াবে। এই সংকটের মোকাবেলায় ৩টি গুরুত্বপূর্ণ দিকের প্রতি মনোযোগ দেওয়া জরুরি। প্রথমত, সক্ষমতার উপর গুরুত্ব দেওয়া। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের পক্ষে একাই এই জাহাজ তৈরি করার ইচ্ছা অর্থনৈতিকভাবে যুক্তিহীন। ফিনল্যান্ড বা কানাডা থেকে সহায়তা না নিলে এই প্রকল্প সফল হবে না। উদাহরণস্বরূপ, একমাত্র নির্মাণাধীন পোলার সিকিউরিটি কাটার জাহাজটি ২০৩০ সালের আগে প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই। অথচ ট্রাম্প ৪০টি জাহাজের কথা বলেছেন, যা যুক্তরাষ্ট্রের ১৫ বছর শিপ বিল্ডিং ক্ষমতা এবং ২০২৩ সালে বৈশ্বিক জাহাজ নির্মাণের মাত্র ১.৫%। তৃতীয়ত, জাহাজ নির্মাণের যেসব উপাদান দীর্ঘমেয়াদে অর্থনীতি ও নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে, সেগুলোর উপর বিনিয়োগ করতে হবে, যা জাহাজের বড় ধাতব কাঠামো তৈরি কম মূল্য সংযোজন করে। বরং যুক্তরাষ্ট্রকে নজর দিতে হবে প্রযুক্তি, সেন্সর, সফটওয়্যার, প্রোপালেশন ও সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, যেখানে তারা আগে থেকেই দক্ষ।
দক্ষিণ কোরিয়া তাদের ডেস্ট্রয়ার জাহাজ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম দামে তৈরি করলেও যুদ্ধ ব্যবস্থাপনা ও প্রিপারেশন যুক্তরাষ্ট্র থেকে কেনে, ফলে প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব বজায় থাকে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে বিশ্ব বাণিজ্যে এখন তারা সেই দেশ যার হাতে এই খাতে প্রতিযোগিতামূলক সুবিধা কম। বরফভেদী জাহাজকে কেন্দ্র করে যে শিক্ষা নেওয়া যাবে তা পুরো মার্কিন শিপবিল্ডিং শিল্পের জন্য এক পরীক্ষার ক্ষেত্র হতে পারে। আগে যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ ও নৌপরিবহন নীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি বিতর্ক হতো জোন্স অ্যাক্ট নিয়ে। অনেকেই বলতেন এই আইন শুধু খরচ বাড়ায়, অথচ খুব বেশি শিল্প উন্নয়ন করে না। আবার অন্য পক্ষ বলতো এই আইন না থাকলে আমেরিকার জাহাজ শিল্প একেবারেই হারিয়ে যেত। এখন সময় পরিবর্তনে এই আইনের সমর্থক ও বিরোধীরা এই বিষয়ে একমত হয়েছে। সেটা হলো যুক্তরাষ্ট্রের মেরিটাইম বা সমুদ্রভিত্তিক শিল্পে একটি নতুন নীতি প্রয়োজন, যা বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার সাথে খাপ মেলায় এবং দেশের জাতীয় নিরাপত্তাকেও শক্তিশালী করে। সেই প্রেক্ষাপটে বরফভেদী জাহাজ বা আইস ব্রেকার তৈরির যে সংকট রয়েছে তা মেটাতে আন্তর্জাতিকভাবে আইসি-প্যাক চুক্তি কেবল একটি নির্দিষ্ট প্রকল্প নয়, বরং এটি হচ্ছে এক ধরনের টেস্ট কেস বা পরীক্ষামূলক উদ্যোগ, যার মাধ্যমে দেখা হবে কিভাবে যুক্তরাষ্ট্র বিদেশি প্রযুক্তি ও দক্ষতা কাজে লাগিয়ে নিজের জাহাজ নির্মাণ ক্ষমতা বাড়াতে পারে, কতটা কার্যকরভাবে আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তিতে জাহাজ শিল্পে পুনর্জাগরণ ঘটানো যায় এবং ভবিষ্যতের জন্য একটি বড় পরিসরের শিপবিল্ডিং রেনেসাঁ বা পুনর্স্থাপন সম্ভব কিনা। সোজা কথায় আইস ব্রেকার চুক্তিটি কেবল বরফভেদী জাহাজ বানানোর চেষ্টাই নয়, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বড় পরিসরের জাহাজ শিল্পকে ঘুরে দাঁড় করানোর পরীক্ষামূলক মাঠ।